where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম টু এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। তোমরা জানো বিশ্বব্যাপী করোনা মহামারীর ফলে গত মার্চ মাস থেকে সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে ছাত্রছাত্রীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন। এই সমস্যার কথা ভেবে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসের সূচনা, যাতে করে তোমাদের বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেওয়া যায়। তো আজকে আমরা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি তারা সকলেই জেলা প্রশাসনকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং আশা রাখবো আমাদের এই প্রয়াস সকলের প্রচেষ্টায় সফল হবে। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ তাদের সকলকে মালদা জেলা প্রশাসন, আমার এবং আরও যারা রয়েছেন সহযোগী তাদের সকলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তো আজকে আমার আলোচ্য বিষয় সরলরেখা, স্ট্রেট লাইনের একটা পার্ট রয়েছে। টু ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স অফ এ গিভেন লাইন ফ্রম এ গিভেন পয়েন্ট। একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। এর আগে তোমরা জেনেছো সরলরেখার বিভিন্ন আকার। এইখানে আমি সরলরেখার যে আকারটা নিচ্ছি সেটা হচ্ছে অভিলম্ব আকার। অভিলম্ব আকার তোমরা জানো যে a cos আলফা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এটা হচ্ছে সরলরেখার অভিলম্ব আকার। এই সরলরেখাটাকে যদি আমরা x অক্ষ এবং y অক্ষের মধ্যে প্লট করি তো কেমন হবে? এই ধরো এবি, এই সরলরেখার সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে এবি সরলরেখার। আর কি এখান থেকে এই এবি সরলরেখার উপর লম্ব টানা হয়েছে, মূলবিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব টানা হয়েছে, লম্বের দৈর্ঘ্য পি, আর লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করেছে তা হচ্ছে আলফা। এগুলো আমরা জানি। তা আমাদের এই সরলরেখা এবি সরলরেখার লম্ব দূরত্ব বের করব একটা গিভেন পয়েন্ট, মানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে। ধরি বিন্দুটি x1 এবং y1, ধরি বিন্দুটি x1 এবং y1, অর্থাৎ তাহলে কি করতে হবে? x1 y1 বিন্দু থেকে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা নির্ণয় করব। এবার দেখো এই সরলরেখাটির দুইটি দিক আছে। যে এবি সরলরেখার দুইটি দিক আছে। দুইটি দিক বলতে এই সরলরেখার একটি দিক হচ্ছে মূলবিন্দু যেই দিকে অবস্থিত সেই দিকটাকে সূচিত করে, আর মূলবিন্দুর বিপরীত দিকটাকে আরেকটা দিক সূচিত করে। সুতরাং x1 y1 বিন্দুটি দুদিকের মধ্যে যে কোনো এক দিক হতে পারে। তা আমরা প্রথমত ধরছি যে মূলবিন্দু যেই দিকে অবস্থিত তার বিপরীত দিকে x1 y1 বিন্দুটা অবস্থিত। x1 y1 বিন্দু অবস্থিত। এই বিন্দুটা পি বিন্দু।
এবার এই পি বিন্দু থেকে এই বি সরলরেখার লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দু থেকে যদি লম্ব টানি, ধরো পিএম লম্ব টানা হলো, এটা 90 ডিগ্রি, এটা পিএম, পিএম লম্ব টানা হলো। এবার পিএম এর দৈর্ঘ্যটা ধরলাম পি ড্যাশ, পি ড্যাশ, পি ড্যাশ, পিএম এর দৈর্ঘ্য পি ড্যাশ। এবার পি বিন্দু দিয়ে এ বি সরলরেখার একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তা আমরা জানি এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, যে এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদ সেম থাকবে, শুধু ধ্রুবকটা পাল্টে যাবে। অর্থাৎ তাহলে এইখান দিয়ে যদি সমান্তরাল সরলরেখা টানি, এই সরলরেখাটা, এটা সিডি নাম দিলাম, সিডি, তাহলে সিডি হচ্ছে পি বিন্দুগামী এবং এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা। তাহলে এবার ও বিন্দু থেকে এ বি এর লম্ব যদি ওএন হয়, এটা ওএন, ওএন সমান পি। এবার এই লম্বটাকে যদি আমি বর্ধিত করি ওএন, তাহলে সিডিকে আরেকটি বিন্দুতে ছেদ করবে, ধরলাম কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও কিউ এর দৈর্ঘ্য কি হবে, ও কিউ সিডি এর উপরেও লম্ব হবে, কারণ এ বি সমান্তরাল সিডি। সুতরাং দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখার যে কোনোটার একটার উপর লম্ব হলে ওই সমস্ত সমান্তরাল সরলরেখার উপরেও ওটা লম্ব হয়। সুতরাং ও কিউ সিডি এর উপর লম্ব। আর ও কিউ এর দৈর্ঘ্য কি হবে, তাহলে ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে যে ও এন প্লাস এন কিউ, এন কিউ মানে হচ্ছে পি এম অর্থাৎ পি ড্যাশ, আর ও এন হচ্ছে পি, তাহলে ও কিউ, ও কিউটা কি পেলাম, পি প্লাস পি ড্যাশ, পি প্লাস পি ড্যাশ। এবার পি প্লাস পি ড্যাশ তাহলে কি হচ্ছে, মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্বের দৈর্ঘ্য হচ্ছে। তাহলে সিডি সরলরেখার সমীকরণ কি হবে, এটা হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ। তাহলে সিডির কি হবে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি প্লাস পি ড্যাশ, পি প্লাস পি ড্যাশ। তাহলে এখান থেকে পি ড্যাশ সমান কি পাবো, অতএব পি ড্যাশ, পি ড্যাশ সমান হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই যে এই সিডি সরলরেখাটা যেহেতু এক্স ওয়ান ওয়ান বিন্দুগামী, তাহলে আমাদের কি হবে, এক্স ওয়ান ওয়ান বিন্দু দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এক্স ওয়ান কস আলফা প্লাস ওয়াই ওয়ান সাইন আলফা ইকুয়াল টু পি প্লাস পি ড্যাশ। এখান থেকে আমাদের বের করতে হবে পি ড্যাশ। তাহলে পি ড্যাশ কি পাচ্ছি, অতএব পি ড্যাশ সমান এক্স ওয়ান কস আলফা প্লাস ওয়াই ওয়ান সাইন আলফা মাইনাস পি। বোঝা গেল এটা? তাহলে এখান থেকে আমরা পি ড্যাশ পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিলাম। তাহলে যে গিভেন পয়েন্ট, যে বিন্দুটা দেওয়া আছে সেটা যদি ওই আমাদের সরলরেখার মূল বিন্দুর বিপরীত দিকে অবস্থিত হয়, তাহলে তার লম্বের দৈর্ঘ্য হচ্ছে এক্স ওয়ান কস আলফা প্লাস ওয়াই ওয়ান সাইন আলফা মাইনাস পি। অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি সরলরেখার লম্ব দূরত্ব এক্স ওয়ান কস আলফা প্লাস ওয়াই ওয়ান সাইন আলফা ইকুয়াল টু পি। এই একটা কেস। এবার যদি পি বিন্দুটি মূল বিন্দুর দিকে অবস্থিত হয়, তাহলে সহজেই বুঝতে পারছো যে পি বিন্দু, এই বিন্দু যদি এই দিকে অবস্থিত হয় তাহলে কি হবে, এটা তো এই দূরত্ব পি, এখান থেকে পি ড্যাশ এই দিকে হচ্ছে, তাহলে সুতরাং সরলরেখাটা এই দিকে চলে আসবে, সিডি সরলরেখাটা এই দিকে চলে আসবে, এই দিকে চলে আসবে। আর এইটা হয়ে যাবে, এইখানে যদি বিন্দুটা চলে আসে এই জায়গাটায় কোথাও, ধরো এই জায়গাটাতে বিন্দু ধরলাম আমি এইখানে, তাহলে এইটা হয়ে যাবে পি ড্যাশ,
এই বিন্দুটা যদি পি বিন্দুটা এই দিকে হতো এবার x1 y1, তাহলে এইখান থেকে এ বি এর উপর লম্ব হতো পি ড্যাশ, আর সিডি সরলরেখাটা যদি এইদিকে চলে আসতো তাহলে সিডি সরলরেখার সমীকরণ কি হতো? তাহলে এই সিডি সরলরেখার উপর ও বিন্দু থেকে লম্বের দূরত্ব হতো ও এন মাইনাস বিন্দুটা যদি এখানে হতো কিউটা, তাহলে পি কিউ অর্থাৎ পি মাইনাস পি ড্যাশ, তাহলে এখানে হতো পি মাইনাস পি ড্যাশ, অর্থাৎ মূল বিন্দু থেকে যে সিডি সরলরেখা যেটা পেলাম তার লম্বের দৈর্ঘ্য হতো পি মাইনাস পি ড্যাশ। তাহলে তার সমীকরণটা কি হতো? যেহেতু এই সরলরেখার সমান্তরাল, তাহলে কি হতো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি মাইনাস পি ড্যাশ, পি মাইনাস পি ড্যাশ, যখন বিন্দুটি সরলরেখার মূলবিন্দু যে দিকে অবস্থিত সেই দিকে অবস্থিত হয়। এবার এই সরলরেখাটা কি x1 y1 বিন্দুগামী, এই আগের মতোই, তাহলে এখান থেকে x1 y1 বিন্দু স্যাটিসফাইড করবে এই সরলরেখাকে। তাহলে কি পাচ্ছি? অতএব যেহেতু সরলরেখাটি x1 y1 বিন্দুগামী, তাহলে কি পাচ্ছি x1 cos আলফা প্লাস y1 sin আলফা ইকুয়াল টু পি মাইনাস পি ড্যাশ। এখান থেকে আমাদের পি ড্যাশ বের করতে হবে, অতএব পি ড্যাশ সমান কি পাচ্ছি মাইনাস x1 cos আলফা প্লাস y1 sin আলফা মাইনাস পি। এই তাহলে x1 y1 বিন্দু x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি সরলরেখার যেদিকেই অবস্থিত হোক ওই বিন্দু থেকে লম্বের দূরত্ব হবে কি? লম্বের দূরত্ব তাহলে হচ্ছে প্লাস দিয়ে এই রাশিটা আবার মাইনাস দিয়ে ওই সেম রাশি, তাহলে লম্বের দূরত্ব হচ্ছে, একবার লিখে ফেলি, লম্বের দূরত্ব হচ্ছে তাহলে x1 বিন্দু থেকে x1 বিন্দু থেকে এক নং সরলরেখার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব সমান কত হলো? একটা প্লাস দিয়ে এসছে, প্লাস দিয়ে কি আসছে x1 cos আলফা প্লাস y1 sin আলফা মাইনাস পি, এই আর মাইনাস দিয়ে এসছে একই জিনিস, তাহলে প্লাস মাইনাস x1 cos আলফা প্লাস y1 sin আলফা মাইনাস পি, এইটা হচ্ছে x1 y1 বিন্দু থেকে অভিলম্ব আকারে যে সরলরেখার সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি সরলরেখার লম্বের দৈর্ঘ্য। এবার আমাদের সরলরেখার সাধারণ আকার যদি আমরা নিই, এটা সাধারণ আকারটা কি ছিল আমাদের? x প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এই সরলরেখার লম্বের দৈর্ঘ্য বার করতে হবে x1 y1 বিন্দু থেকে, আমাদের সাধারণ আকারে বের করতে হবে। এবার আমরা আগে দেখেছি যে এই সাধারণ আকারকে অভিলম্ব আকারে প্রকাশ করা যায়, যদি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণকে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি বা মাইনাস পি ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে কি পাইছি? আমরা এর আগে পেয়েছি যে a রুট ওভার x বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস by বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটির অভিলম্ব আকার চলে এলো। এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কস আলফা হয়, যে এক্স কস আলফা যে কস আলফা হয়, এইটা যদি কস আলফার মান হয় তাহলে এই বি বাই এটা হবে সাইন আলফার মান, এর আগে আমরা করেছি। আর এটা হচ্ছে পি এর মান, মানে মাইনাস পি যদি হয় পি এর মান হচ্ছে মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এই সরলরেখার আকারে এই যে যেটা পেয়েছি আমরা এতক্ষণে যে x1 কস আলফার মানটা বসিয়ে দিই, কস আলফার মান তাহলে কি হচ্ছে লম্ব দূরত্বের জায়গায় বসিয়ে দিই কস আলফার মান হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের লম্ব দূরত্ব কি দাঁড়ালো অলরেডি এই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখার লম্ব দূরত্ব কি পেলাম প্লাস মাইনাস এ x1 তো আছে, কস আলফার মান হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা পেলাম আগে, প্লাস বি ওয়াই ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস পি এর মান সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা এবার আমাদের দেখতে হবে যে প্লাস মাইনাস আসছে, সুতরাং আমাদের দূরত্ব যদি বোঝায় আমাদের আলটিমেট এই মানটা নিব ধনাত্মক মান। সুতরাং এর মান যদি পজিটিভ আসে, পুরোটা পজিটিভ মান আসে তখন প্লাস চিহ্ন নিব, আর এর মানটা যদি পুরো নেগেটিভ আসে তখন নেগেটিভ চিহ্ন নেব, তাহলেই আমাদের পজিটিভ মান চলে আসবে। এবার যদি মূল বিন্দুগামী হয়, এই সরলরেখাটি যদি মূল বিন্দুগামী হয় তাহলে লম্ব দূরত্ব কী হবে? মূল বিন্দুগামী হলে x1 0 y1 0, তাহলে লম্ব দূরত্ব কী হবে? লম্ব দূরত্ব হবে প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মড অফ সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 0 0 বিন্দু থেকে। এবার যদি সি গ্রেটার দেন 0 হয়, সি গ্রেটার দেন 0 হলে দূরত্ব কী হবে? অর্থাৎ সি যদি ধনাত্মক হয় তাহলে তার দূরত্বের মান হবে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলওয়েজ পজিটিভ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলওয়েজ পজিটিভ যখন সি গ্রেটার দেন 0। আর সি যদি লেস দেন 0 হয় তখন মানটা হবে কি মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন সি লেস দেন 0। বোঝা গেল? তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার x1 y1 বিন্দু থেকে লম্বের দূরত্ব আমরা বুঝতে পারলাম। ফর্মুলাটা আমাদের বোঝা হয়ে গেল কীভাবে ফর্মুলাটা এসছে। আবার বলে দিই যে x1 y1 বিন্দু, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব এইটা। তাহলে এইটা সমান কি হচ্ছে দূরত্বটা আমাদের? x এর জায়গায় x1, y এর জায়গায় y1, তাহলে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই root over a square plus b square. A is the coefficient of x and b is the coefficient of y. A হচ্ছে x এর সহগ এবং b হচ্ছে y এর সহগ, মড। কারণ এই ভিতরের মানটা যদি নেগেটিভ আসে
তাহলে বাইরে নেগেটিভ মান নিতে হবে, আর যদি পজিটিভ মান আসে তো পজিটিভ মান নিতে হবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের একটা হয়ে গেল যে x1 y1 বিন্দু থেকে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার x1 y1 বিন্দু থেকে লম্বের দূরত্ব। এবার একটা সমীকরণ করি, সমীকরণ থেকে আমরা বের করি যে লম্বের দূরত্ব কি হবে। 2 মাইনাস 1 বিন্দু, 2 মাইনাস 1 বিন্দু থেকে 2 কমা মাইনাস 1 বিন্দু থেকে বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 সরলরেখার লম্বের দূরত্ব নির্ণয় করো। এর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেন বুঝা গেল যে 2 মাইনাস 1 বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 সরলরেখার লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা দেখেই বুঝতে পারছি যে সরলরেখাটার আকার সাধারণ আকার আছে, সুতরাং যেটা আমরা বের করলাম সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে কি হচ্ছে, নির্ণেয় দূরত্ব, এই যে এক লাইনের অঙ্ক, এগুলো শর্ট কোশ্চেন। নির্ণেয় দূরত্ব কি হবে, ax1 a মানে 3 ইন্টু x1 হচ্ছে 2 প্লাস by1 b for 4y1 মাইনাস 1 প্লাস c মানে 5 ডিভাইডেড বাই root over a square plus b square, root over a square 3 square plus b square 4 square। নিচেরটা যে root over a square plus b square এটা অলওয়েজ পজিটিভ হয়, সুতরাং এর মানটা বুঝতে পারছি 9 প্লাস 16 25 5 রুট 25 তো 5, আর এখানে কত হচ্ছে 6 মাইনাস 4 6 মাইনাস 4 2 6 মাইনাস 4 2 আর প্লাস 5 7। এটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কিছু অঙ্ক করি। এই চ্যাপ্টারে এই একটাই থিওরি আছে, এবার কিছু অঙ্ক করে বেশ কিছু অঙ্ক করব এখন। আর 3x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0 এই একটা সরলরেখার সমীকরণ, এবং 3x প্লাস 4y প্লাস 7 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 এই একটি সরলরেখার সমীকরণ। বলছে এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। 3x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 এই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে সরলরেখা দুটি কেমন দেখতে, দেখেই সমীকরণের আকার দেখেই বুঝতে পারছি যে সরলরেখা কেমন হবে, সমান্তরাল হবে। দুটো সরলরেখাই সমান্তরাল হবে, কেন এক্স যুক্ত এবং ওয়াই যুক্ত পদ দুটোতেই সেম রয়েছে, সুতরাং দুটো সরলরেখা সমান্তরাল হবে। এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। যদি এইটা প্রথম সমীকরণ হয়, এটা যদি 1 নম্বর হয় আর এটা 2 নম্বর সরলরেখা হয়, তাহলে এখান থেকে এর যে কোনো 1 নম্বর সরলরেখার উপর, একটা সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে, একটি সরলরেখার উপরে অসংখ্য বিন্দু থাকে। এবার এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যদি আমরা বের করে নিই, আমরা বিন্দু বের করা শিখেছি নিচু ক্লাসে 8 9 এইসব ক্লাসে আমরা বিন্দু বের করা শিখেছি। সুতরাং এই সরলরেখা থেকে যদি একটা বিন্দু একটা বের করবো যেটা 1 নম্বর সরলরেখাকে স্যাটিসফাইড করে, দেখো এখানে ওয়াই ইকুয়াল টু যদি 0 বসায়,
তাহলে এটা 0y0, তাহলে এটা হচ্ছে 3x, 3x ইকাল টু -9, তাহলে x ইকাল টু -3, অর্থাৎ -3,0 বিন্দুটি 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। -3, বোঝা গেল? তাহলে -3,0 বিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই 1 নম্বর সরলরেখার উপর একটা বিন্দু পেয়ে গেলাম। আরও অনেক বিন্দু হতে পারে, আমি একটা বিন্দু বার করলাম। মানে অনেকে অনেক রকম বিন্দু বের করার ইচ্ছে থাকতে পারে, করতে পারে, কিন্তু আমি এটা যে 0 নিলাম, 0 নিলে সুবিধা, ফলে 0 বসিয়ে আসছে বললাম, 0 নিলাম। তাহলে এইখান থেকে লম্ব দূরত্ব বের করতে হবে 2 নম্বর সরলরেখার উপর। 2 নম্বর সরলরেখার উপরে লম্ব দূরত্ব বের করতে হবে, এই দূরত্বটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এবার -30 বিন্দু থেকে 2 নম্বর সরলরেখার লম্বের দূরত্ব সাধারণ আকারে আছে, সুতরাং আমরা আগে সূত্রটা দেখলাম। অতএব -3,0 বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 সরলরেখার লম্বের দৈর্ঘ্য। কি হবে সূত্র? ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 3 ইন্টু x1 -3 প্লাস 4y1 মানে 0 প্লাস 7 ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। কি পেলাম? তাহলে এখানে -9 প্লাস 7, তাহলে এটা প্লাস মাইনাস আমাদের ছিল, প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস -9 প্লাস 7, তা -2 ডিভাইডেড বাই 9 প্লাস 16 25, 5। যেহেতু সরলরেখার একটা বিন্দু থেকে সরলরেখার লম্বের দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, সুতরাং আমরা পজিটিভ মানটা নিব। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু এটা মাইনাস থাকে, মাইনাস চিহ্ন নিতে হবে, তাহলে 2/5 একক। কমপ্লিট। এটা আরো বিভিন্নভাবে হয়। এটা এই আগের চ্যাপ্টারেও অন্যভাবে করেছি, যে দুটো সরলরেখা দূরত্ব, দুটো সরলরেখার লম্বের দূরত্ব, মূল বিন্দু থেকে লম্বের দূরত্ব বের করব। এবার যেহেতু দুটো সরলরেখায় দেখো মূল বিন্দুর একই দিকে অবস্থিত, কারণ মূল বিন্দু বসালে এই যে রাশি দুটোর মান পাবো, দুটোই হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট। সুতরাং x0 y0 বসালে এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 7, দুটোই পজিটিভ। সুতরাং এই দুটো সরলরেখায় মূল বিন্দুর একই দিকে অবস্থিত। এবার মূল বিন্দু থেকে এই লম্বের দূরত্ব বার করব, মূল বিন্দু থেকে এই লম্বের দূরত্ব বার করব। বের করে যেহেতু একই দিকে অবস্থিত, বিয়োগ করে দিলেই আমরা লম্বের দৈর্ঘ্য, ওই দুটো সরলরেখার মধ্যবর্তী লম্বের দৈর্ঘ্য বা দুটো সরলরেখার দূরত্ব পেয়ে যাব। এভাবেও করা যায়। নেক্সট, (5x plus 12y minus 1 equal to 0). 5x minus 12y plus 1 equal to 0. 5x plus 12y minus 1 equal to 0. এবং
10x plus 24y, 10x plus 24y plus k equal to 0. এটা দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি 2 একক হয়, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 2 একক হয়, তাহলে কে এর মান কত? কে এর মান কত হবে? বোঝা গেল কোশ্চেনটা? যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 2 একক, তাহলে কে এর মান নির্ণয় করো। এবার এই সরলরেখা দেখে বলতে পারছি কি, দেখো দেখলে বোঝা যাচ্ছে যে এই সরলরেখা দুটো কি আকারে আছে। দুটো সরলরেখা কি পরস্পরকে ছেদ করবে? করবে না, কারণ এই দুটো সমান্তরাল সরলরেখা। কেন? এক্স এর সহগের অনুপাত সমান ওয়াই এর সহগের অনুপাত। দেখা যাক, এক্স এর সহগের অনুপাত হচ্ছে এই যে 5/10 মানে 1/2, আর 12/24 মানে 1/2। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা এই দুটো সমান্তরাল সরলরেখা, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 একক। 2 একক হলে কে এর মান নির্ণয় করো। এবার দেখো, একই রকম ভাবে এই সরলরেখাটার উপর আগে যেটা করলাম, এই সরলরেখার উপরে একটা বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা আমরা দেখব, বিন্দু একটা ধরে নেব। কি হতে পারে বিন্দু? এখানে 0 ধরলে কিন্তু ভগ্নাংশ চলে আসবে, 0 ধরলে ভগ্নাংশ চলে আসলে অসুবিধা হবে। আমরা 0 ধরবো না এখানে। তাহলে কি ধরবো এখানে? এক্স এর মান যদি 2 ধরি, তাহলে কত হচ্ছে? ওয়াইয়ের মানটা পজিটিভ বেরোচ্ছে না। আচ্ছা, এখানে যদি এক্স এর মান 3 ধরি, তাহলে 15 - 1, তাতেও আসছে না। তাহলে এইখানে এক্স এর মান যদি 1 ধরি, 1 ধরলে কত হচ্ছে? 5 - 1 4, 4 মানে 4/12, 4/12, এটাতেও হচ্ছে না। তাহলে 5 ধরলে কত হচ্ছে এক্স এর মান? 5 ধরলে 25, এখানে 25 - 1 24, 24, তাহলে -24, তাহলে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে x = যদি আমরা 5 হয়, x = যদি 5 বসায়, তাহলে x = 5 হলে y = 25, এখানে হয়ে গেল 25 - 1 24, ডান দিয়ে গেল 24 -24 /12, তাহলে -2 1 নম্বর হইতে। বোঝা গেল? তাহলে 1 নম্বর সরলরেখার উপরে 5, -2 বিন্দুটি অবস্থিত। তাহলে আমরা লিখে নিই, অতএব 5, -2 বিন্দুটি এক নং সরলরেখার উপর অবস্থিত। ধরলাম এই 5, -2 বিন্দু এটাই 5, -2। তাহলে এবার আমাদের এই 5, -2 বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার লম্বের দূরত্ব বার করতে হবে। তো এবার বের করি, আমাদের একই সূত্র। অতএব 5, -2 বিন্দু থেকে দুই নং সরলরেখার লম্বের দৈর্ঘ্য। কি হচ্ছে? ax1, তার মানে 10 × x1 মানে 5 প্লাস 24 by1 মানে -2
প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা পেলাম। এটা দিয়ে আরো একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করলে কি পাচ্ছি, এখানে হচ্ছে 50, এখানে মাইনাস 48, তাহলে টু প্লাস কে, আচ্ছা প্লাস মাইনাস 2 প্লাস কে ডিভাইডেড বাই, এটা 100 আর 24 বর্গ হচ্ছে 576, 24 বর্গ 576, তাহলে 676 এর বর্গমূল। এর বর্গমূল কত হবে? বর্গমূল তোমরা জানো, তাও দেখে নিই। 26 হবে সম্ভবত, তবু দেখে নিই যে বর্গমূল বের করার নিয়ম তোমরা জানো। 2 2 4, এখানে 2 নামলো 76, এখানে আসবে ডবল 4, 6 6 36, 6 4 6 24, 3 27, এই 6 চলে এলো 26, তাহলে এটা বর্গমূল হচ্ছে 26 প্লাস মাইনাস 26, এইটা এত একক। এবার কি বলেছে যে এই লম্বের দূরত্ব দেওয়া আছে 2 একক, তাহলে প্রশ্নানুসারে যে প্লাস মাইনাস 2 প্লাস কে বাই 26 ইকুয়াল টু 2, এখান থেকে কে এর মান পেয়ে যাব। অতএব প্রশ্নানুসারে প্লাস মাইনাস 2 প্লাস কে বাই 26 ইকুয়াল টু 2, और प्लस माइनस 2 प्लस के इक्वल टू 26 इंटू 2 52, তাহলে এখান থেকে কে মান পাচ্ছি। অতএব কে ইকুয়াল টু, যদি প্লাস চিহ্ন ধরি কে ইকুয়াল টু 50, আর যদি মাইনাস চিহ্ন ধরি তাহলে মাইনাস চিহ্ন ধরলে এটা -2 মাইনাস কে ইকুয়াল টু 50, তাহলে -2 মাইনাস 54, -54, কে এর মান হচ্ছে -54 অথবা 50, বোঝা গেল। অতএব কে ইকুয়াল টু 50 মাইনাস 54, দুটোর মধ্যে যে কোনো একটা মান হবে। তাহলে এই দুটো হলো কেন, কে এর মান দুটো হলো কেন? কারণ এই সরলরেখাটা কে এর দুটো মানের জন্য যেমন এই দিকে অবস্থিত হতে পারে, আবার এই দিকেও অবস্থিত হতে পারে, এই জন্য কে এর মান দুটো হয়েছে। 50 মাইনাস 50 দুটো সরলরেখা হবে, এই কারণে কে এর মান দুটো বেরিয়েছে। নেক্সট প্রবলেম হচ্ছে যে একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ এবং বি, একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ এ এবং বি। তাহলে আগে ছবিটা এঁকে দিই, তাহলে তোমাদের প্রশ্নটা আরো সুবিধা হবে। এক্স ওয়াই মূলবিন্দু, একটি সরলরেখার অক্ষদ্বয়ের উপর ছেদিতাংশ এ এবং বি, অর্থাৎ তাহলে এই রকম হবে, এইটা এ এটা বি। তাহলে প্রশ্নটা সহজেই বোঝা গেল যে একটি সরলরেখার অক্ষদ্বয়ের উপর ছেদিতাংশ এ ও বি, এ এবং বি, মূলবিন্দু থেকে এই সরলরেখাটার লম্বের দূরত্ব, মূলবিন্দু থেকে এই সরলরেখাটার লম্বের দূরত্ব যদি পি হয়, মূলবিন্দু থেকে এই সরলরেখার লম্বের দূরত্ব পি হলে প্রমাণ করো 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। এইটা প্রমাণ করতে হবে। বোঝা গেল যে একটি সরলরেখার অক্ষদ্বয়ের ছেদিতাংশ যথাক্রমে এ এবং বি, এ এবং বি, এবং মূলবিন্দু থেকে ওই সরলরেখার লম্বের দূরত্ব পি হলে
পি হলে প্রমাণ করো 1/a² প্লাস 1/b² ইকুয়াল টু 1/p²। এবার দেখো যদি বলেছে অক্ষদ্বয়ের উপর ছেদিতাংশ এ ও বি, যেহেতু অক্ষদ্বয়ের উপর ছেদিতাংশ এ ও বি, তাহলে সরলরেখা সমীকরণ কি হবে ছেদিতাংশ আকারে? যেহেতু অ্যান্সার, যেহেতু অক্ষদ্বয়ের ছেদিতাংশ বা অক্ষদ্বয়ের ছেদিতাংশ যথাক্রমে এ কমা বি, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে ছেদিতাংশ আকারের সমীকরণ? x/a প্লাস y/b ইকুয়াল টু 1। অতএব সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আর ছেদিতাংশ আকারে এটাকে যদি সাধারণ আকারে প্রকাশ করে নিই একটু, তাহলে কি হবে? বা x/a প্লাস y/b মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে সাধারণ আকারে হয়ে গেল, সাধারণ আকারে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সেইখানে x এর সহগ আছে এখানে 1/a, y এর সহগ 1/b এবং c এর মান হচ্ছে -1। এবার লম্বের দৈর্ঘ্য হচ্ছে p এখানে, তাহলে মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্বের দূরত্ব বের করি। তাহলে অতএব 0 0 বিন্দু থেকে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু 0 0 বিন্দু থেকে এই সরলরেখাটার নাম দিয়ে দিলাম 1। তাহলে 1 নং সরলরেখার লম্বের দৈর্ঘ্য কি হবে? x1 প্লাস মাইনাস ax1 0 ইন্টু x1 মানে 0, 0 ইন্টু a 1/a 0, 0 ইন্টু 1/b 0, তাহলে দুই থাকছে -1 বাই √ওভার a² প্লাস b²। a ফর এখানে a মানে হচ্ছে 1/a আর b হচ্ছে এখানে 1/b। এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/a² প্লাস 1/b²। এই লম্বের দূরত্ব আমরা জানি যে p, তাহলে কি হবে প্রশ্নানুসারে p ইকুয়াল টু দিস লিখে ফেলি। অতএব প্রশ্নানুসারে p ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√ওভার 1/a²1/b²। তা দুটিকে বড় করে দিই, তাহলে কি আছে p² সমান, অতএব p² সমান প্লাস মাইনাসটা পজিটিভ হয়ে গেল 1/a² রুটটা উঠে যাচ্ছে প্লাস 1/b²। অর্থাৎ তাহলে কি পাচ্ছি, কোনাকুনি মাল্টিপ্লাই করলে 1/a² প্লাস 1/b² ইকুয়াল টু 1/p²। এটাই প্রুফ, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। প্রমাণিত। নেক্সট অঙ্ক,
আচ্ছা, নেক্সট অঙ্ক করি যে একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ। একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, -1, এটা শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বোঝা গেছে যে একটি সমবাহু ত্রিভুজের ছবি রেখে দিই, তাহলে আরো কোশ্চেনটা সোজা হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর শীর্ষবিন্দু হচ্ছে 2, -1। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো সমবাহু ত্রিভুজে। তার মানে কি তিনটে বাহুই সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবার কোশ্চেনটা বলে দিই যে একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, শীর্ষবিন্দু 2, -1। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারে কি শিখলাম যে এই বিন্দু থেকে এই ভূমির উপর লম্ব দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে লম্বের দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি, তো শীর্ষবিন্দু থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এর লম্ব দূরত্বটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, তাই তো? তাহলে লিখে ফেলি 2, -1 বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই -2 ইকুয়াল টু 0 এর লম্বের দৈর্ঘ্য। সরলরেখার লম্বের দৈর্ঘ্য, সরলরেখার লম্বের দৈর্ঘ্য কত হবে? আমরা এখনই শিখলাম ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a² প্লাস b²। ax1 a হচ্ছে 1, x1 2, তাহলে 2 প্লাস b এর মান 1, তাহলে y1 হচ্ছে -1 আর -2 ডিভাইডেড বাই √a² প্লাস b², 1² প্লাস 1²। এটা মড দিয়ে দিই, কারণ হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন আসতে পারে। তাহলে কি পাচ্ছি এখান থেকে? সমান নিচে √2 হচ্ছে, নিচে √2, উপরে 2 চলে যাচ্ছে, মড অফ -1, তার মানে 1 এত একক। তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্ব টানলাম এটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা থেকে আমরা এর বাহুর সমীকরণ পেয়ে যাব। তাহলে বাহুর সমীকরণ কি হবে? আমরা কি জানি যে এটা ক্লাস 9-এ শিখেছো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে অতএব √3/2, তাহলে বাহুটাকে যদি আমরা এ ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহু সমান a একক। তাহলে কি পাবো? তাহলে উচ্চতা কি? √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু সমান উচ্চতা 1/√2। তাহলে এখান থেকে এ পেয়ে যাচ্ছি, অতএব এ সমান 2/√6
2/√6, a সমান 2/√6। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার, 2/√6 ইন্টু 2/√6, এত বর্গ একক, বর্গ একক। এখানে কেটে যাচ্ছে 2 2, 4 কেটে গেল। এখানে √3, এখানে √3 আছে, তাহলে √3 গেলে √2 থাকছে, 1/√12 একক, বর্গ একক। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, এখান থেকে 2 - 1 বিন্দু থেকে x + y - 2 = 0 সরলরেখার লম্বের দৈর্ঘ্য বার করলাম। লম্বের দৈর্ঘ্য কি হলো, ax1, অর্থাৎ এখানে 1 আছে a, তাহলে x1 2, 2 - 1 - 2 ডিভাইডেড বাই √a² + b² মানে 1² 1², √2 একক। উপরে 2 2 কেটে যাচ্ছে, -1, তাহলে 1/√2 একক হয়েছে। তাহলে এবার যে লম্বের দৈর্ঘ্য যেটা পেলাম সেটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা উচ্চতা জানি √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু = উচ্চতা। তাহলে উচ্চতা কত হচ্ছে, বাহু দৈর্ঘ্য a = 2/√6। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে 2/√6 ইন্টু 2/√6, তার হচ্ছে 1/√12। বোঝা গেল? যে নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে যে 5x + 12y - 10, 5x + 12y - 10 = 0, এই একটা সরলরেখার সমীকরণ। আর 5x + 12y + 29, 5x + 12y + 29 = 0, দুটি সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। বলছে এই দুটি সরলরেখার যদি একটি বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ হয়, এই দুটি সরলরেখা একটি বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ, তাহলে চিত্রটা আগেই গেলি, চিত্রটা আঁকলে সুবিধা হবে, একটা বর্গক্ষেত্র বুঝতে সুবিধা হবে। এবার বর্গক্ষেত্রের 4টে বাহু আছে, তাহলে কোন দুটো বাহুর সমীকরণ হবে? সমীকরণ দেখে বুঝতে পারছো যে এই দুটো সমীকরণ হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণ, অর্থাৎ বর্গক্ষেত্রে যে কোনো দুটি বিপরীত বাহুর সমীকরণ হবে। যদি আমরা এই বাহুটা আর এই বাহুটাই ধরে নিই, এটা 5x মানে উপরেরটা 1 নম্বর সমীকরণ, উপরের বাহুটা এটা 1 নম্বর হলো, আর এটা 2 নম্বর। এই তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে অপর একটি বাহু 3 5 বিন্দুগামী, অপর একটি বাহু 3,5 বিন্দুগামী, তাহলে অপর বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল অঙ্কটা? যে 5x + 12y - 10 = 0 এবং 5x + 12y - 29 = 0, এই দুটো সরলরেখা যদি একটি বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ হয় এবং অপর একটি বাহু 3 5 বিন্দুগামী হয়, তাহলে অপর বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে 3 5 বিন্দুগামী অপর বাহু, তার মানে 3 5 বিন্দুটো এই দুটো সমীকরণের উপর অবস্থিত নয়, তাহলে বাকি যে দুটো সরলরেখা আছে তার উপর অবস্থিত হবে। ধরি এই সরলরেখাটার উপর অবস্থিত 3, 5, বুঝা গেল? তাহলে আবার প্রশ্নটা বলে নিই একবার, যে একটি বর্গক্ষেত্রে দুটি বাহু সমীকরণ 5x + 12y - 10 = 0 এবং 5x + 12y + 29 = 0 এবং অপর একটি বাহুর উপর 3,
কমা 5 বিন্দুটি অবস্থিত হলে অপর দুটি বাহুর সমীকরণ নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন। তাহলে অ্যান্সারটা কী হবে বুঝে নিই আগে ভালো করে। এই দুটো বাহুর সমীকরণ আমরা জানি। এই বাহুটা 3, 5 বিন্দুগামী, অর্থাৎ এই বাহুটা এই দুটো সরলরেখার উপরই লম্ব, একের উপরও লম্ব, 2 নং সরলরেখার উপরও লম্ব। তাহলে 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ আমরা লিখতে জানি, তাহলে লিখে পারি। তাহলে 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? এই সরলরেখাটার উপর লম্ব সরলরেখার সমীকরণ নিয়মটা কি? এক্স এর সহগ ওয়াই কে, ওয়াই এর সহগ এক্স কে, এবং এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটার চিহ্নের পরিবর্তন, সঙ্গে সঙ্গে ধ্রুবক পদটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? 12x আর 5y, এদের মধ্যে একটা চিহ্ন পরিবর্তন করতে হবে। এইটাই নেগেটিভ ধরলাম, মাইনাস ওয়াইটাকে মাইনাস ধরলাম, মাইনাস 5y প্লাস ধ্রুবক পদের পরিবর্তন k = 0। ওকে, এবার তাহলে এই সরলরেখা এই সমীকরণটা এই সরলরেখাকে ধরলাম। তাহলে এই সরলরেখাটি 3, 5 বিন্দুগামী, লিখে ফেলি। যেহেতু ইহা 3, 5 বিন্দুগামী, তাহলে কি পাচ্ছি? অতএব বসে দিয়ে স্যাটিসফাইড করবে। 12 × 3 -5 × 5 প্লাস k = 0। এখান থেকে k এর মান পেয়ে যাচ্ছি। k = কত হচ্ছে? 12 × 3 = 36 - 25, তাহলে 11 তাহলে -11। তাহলে কি পেলাম? এই বাহুটার সমীকরণ পেয়ে যাচ্ছি। অতএব বর্গক্ষেত্রের তৃতীয় বাহুর সমীকরণ। তৃতীয় বাহু কেন? ওটা প্রথম, এটা দ্বিতীয় ধরা আছে, সুতরাং তৃতীয় বাহুর সমীকরণ। কি হবে? এই যে 12x - 5y, k এর মান হচ্ছে -11, -11 ডান দিকে গেলে = 11। এটা তৃতীয় বাহুর সমীকরণ তাহলে আমাদের বেরিয়ে গেল 12x - 5y = 11। এবার চতুর্থ বাহু নিজেরাই ট্রাই করবে। চতুর্থ বাহু কীভাবে বার করবে? যে 1 ও 2 সরলরেখার মধ্যে দূরত্ব বার করবে। 1 এবং 2 সরলরেখার মধ্যে দূরত্ব বের করবে এবং 3 ও 4 সরলরেখার মধ্যে দূরত্ব বার করবে। তাহলে চতুর্থ বাহুর সমীকরণটা কি হবে একটু বলে রাখি। চতুর্থ বাহুর সমীকরণ কি হবে? এই তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে 12x - 5y = d ধরলাম। এবার আমাকে 3, 5 বিন্দু থেকে চতুর্থ বাহুর লম্বের দূরত্ব বার করব। এখান থেকে এই দূরত্বটা বার করব আর এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বের করব। করে দুটোকে যদি আমরা সমান দেখাতে পারি তাহলে d এর মানটা পেয়ে যাব, এবং d এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে চতুর্থ বাহুর সমীকরণ আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এই সরলরেখার আজকের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। অনেক অঙ্ক আছে, তোমরা করবে। আবার বলি, আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে যারা আমরা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি, তোমাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। তোমরা এগিয়ে যাও, আমরা সঙ্গে আছি। ধন্যবাদ।